বাগেরহাটে সৌভিক সেন রাতুল নামে এক কলেজ ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে বিষাক্ত মদ পান করে মারা গেছে। তবে এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। নিহত সৌভিক সেন রাতুল ব্র্যাক ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন। ঘটনার পর তার বন্ধুরা অভিযোগ করেছেন সৌভিকের স্ত্রী ও বড় ভাই পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। তাদের দাবি এটি কোনো দুর্ঘটনা নয়, বরং পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। এদিকে নিহতের মা ময়নাতদন্ত ছাড়াই দ্রুত মরদেহ দাহের চেষ্টা করছেন। কিন্তু সৌভিকের বন্ধুরা তা বাধা দিয়ে দাবি তুলেছেন মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে ময়নাতদন্ত হওয়া প্রয়োজন। তারা আরও বলেন, যদি ময়নাতদন্ত ছাড়া দাহ করা হয় তাহলে হত্যার প্রমাণ নষ্ট হয়ে যাবে। সকল ধরনের তথ্য সেবা পাবেন এখন এক অ্যাপে। তাই বাগেরহাটকে আপনার হাতের মুঠোয় রাখতে এখনই প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ডিজিটাল বাগেরহাট মোবাইল অ্যাপ এবং উপভোগ করুন আপনার প্রয়োজনীয় সকল সেবা। আমরা আসলে জানতে পারি গত দশমীর দিন ও হচ্ছে ওর ভাই এবং ওর মানে ওর স্ত্রী আবার ওর ভাইয়েরও স্ত্রী, মানে এখানে ব্যাপার হচ্ছে ওর ভাইয়ের প্রথম স্ত্রী ছিল, পরবর্তীতে এদের ভিতরে একটা জটিল কোনো সমীকরণ হয়েছে। সমীকরণের ফলে মানে এদের সম্পর্কটা খুবই জটিল, মানে ভাই সৌভিক এবং সৌভিকের ভাইয়ের যে স্ত্রী। তো এরা হচ্ছে আমরা জানি যে দশমীর দিন এরা ড্রিঙ্কস করে। প্রথমে এর ভাই এবং বৌদি এবং সৌভিক তিনজনে একসাথে ড্রিঙ্কস করে। পরবর্তীতে এরা বাইরে থেকে ঘুরে টুরে আসে। সৌভিক মানে আমরা এগুলো সবই মানে তথ্য পাওয়া। তো পরবর্তীতে তিনজন আবার একসাথে ড্রিঙ্কস করে, কিন্তু আমরা শুনতে পাইছি পরবর্তীতে তারা দুজনের ড্রিঙ্কস করেনি, ড্রিঙ্কস করছে সৌভিক একা। এবং ওই ড্রিঙ্কস করার পরই সে বাসায় একদিন অবচেতন হয়ে পড়ে থাকে এবং ফ্যামিলির থেকে কেন সেই সময় কোনো স্টেপ নেওয়া হয়নি আমরা আসলে জানি না। যে একদিন একটা মানুষ বাসায় পড়ে আছে তার কেন ফ্যামিলির কোনো কনসার্ন নেই, সেই ফ্যামিলি কিভাবে এখন সৎকারের জন্য তারা 1 মিনিট অপেক্ষা করতে পারতেছে না, অথচ সে মদ খেয়ে অবচেতন অবস্থায় একদিন ছিল বাসায় এবং তার ফ্যামিলির কেউ তাকে হসপিটালাইজ করেনি। হসপিটালাইজ করেছে তার মানে তথাকথিত তার স্ত্রী, কিন্তু সে পরিচয় দিচ্ছে যে সে হচ্ছে তার দেবর হয়। তার ভাইয়ের যে স্ত্রী সে পরিচয় দিচ্ছে তার দেবর হয়। তো প্রথমে হচ্ছে এইখানে আনা হয়েছিল। এখানে আনা হওয়ার পর রক্তবমি করছে, রক্তবমি করার পর ওকে নিয়ে গেছে সিটি মেডিকেলে, কিন্তু ওইখানে পরিস্থিতি খুবই ক্রিটিক্যাল। 10%-এর মতো সম্ভাবনা আমরা যদি বলি। তো ওইখান থেকে মানে ফিরিয়ে দেওয়ার পরে গাজী মেডিকেলে আমরা শুনছি যে আসলে মানে কিছু অর্থের লেনদেনের মাধ্যমে গাজী মেডিকেলে ওকে ভর্তি করানো হয় এবং আইসিইউতে একদিন রাখা হয়। আমরা তো আসলে জানি যে আইসিইউর প্রসিডিউরটা কেমন গাজী মেডিকেলে। তো এই হচ্ছে ব্যাপার। আমাদের ধারণা এটা আসলে একটি প্ল্যান্ড মার্ডার, এটা কোনো মানে স্বাভাবিক মৃত্যু না। আসলে নিয়ে আসছি, সেখানে পোস্টমর্টম করতে বাধাপ্রাপ্ত হচ্ছে। ওর বাসার লোকজন আমাদের বাধা দিচ্ছে যে পোস্টমর্টম করতে দিবে না, বাট আমাদের সন্দেহ যে আমাদের বন্ধুর স্বাভাবিক মৃত্যু না। তারপর আমাদের যে সন্দেহ ওর বড় ভাই বৌদি তারা এখন নিখোঁজ, তাদের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর ওর ফ্যামিলির লোকদেরকে দেখে মনে হচ্ছে যে এই মৃত্যুর সাথে ওরা কোনোভাবে জড়িত আছে। তো আমাদের সবার কাছে একটা অনুরোধ যে আমাদের এটা পোস্টমর্টম করে যে সঠিক যে তদন্ত, সঠিক যে মানে সত্য ঘটনাটা ওইটা আমরা জানতে চাই। তো তার জন্য আমাদের পোস্টমর্টম করা উচিত আমাদের বন্ধুকে। তার সৌভিকের বন্ধু এবং ছোটবেলার বন্ধু যে সৌভিক এই মারা যাওয়ার পরে অনেক কিছু দেখা গেছে যে ওর ফ্যামিলি এই লাশটা আনতে অনেক দেরি করেছে। 4টের থেকে 8টা পর্যন্ত খুলনার থেকে আসতে লাগছে। এরপরে ওর ভাই নাই, ওর ভাবিও নাই, কেউ নাই, ওর আপন লোকজন নাই এবং বিভিন্ন রকম এরকম কিছু দিক খেয়াল করে আমরা ভাবলাম যে এই জিনিসটা আসলেই সন্দেহজনক এই জিনিসটা, এবং এই যে ওরা এই মৃত্যুটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। একজন পথচারী জানান, কেন নিজের আপন ভাইয়ের কাছে নাই। আমরা যখন ওই অ্যাম্বুলেন্স আসার পর থেকে ঝামেলা শুরু করলাম যে না আমরা ফরেনসিক রিপোর্ট, ক্লিয়ার রিপোর্ট চাই, তখন এর থেকে ওর ভাই আর ওর ভাবি নাই। এটাও তো একটা সন্দেহজনক বিষয়। ঠিক আছে, ওই ওনার মা এখানে বসেছিল, তো আরেকজন মহিলা ওনাকে শিখিয়ে দিচ্ছে যে আপনি ওনার মা, আপনি ওইখানে যান, আপনার অনুমতি ছাড়া ওর কোনো পোস্টমর্টম হবে না। আর পোস্টমর্টম যদি হয় তাহলে আপনি বিপদে পড়বেন। তারপর যদি ওর বন্ধুবান্ধব যারা নিছে এরা যদি বলে জোর করে বা কোনো কিছু করে, তাহলে বলবেন যে ওর বন্ধুবান্ধবরা সব কিছুর মৃত্যুর জন্য দায়ী, তাহলে ওরা সবাই ভয় ফলাবে, আপনারা এখানে নিয়ে আসবেন। ওইখান থেকে ওই মহিলা যার শিখিয়ে দিচ্ছে উনি এখানে তাই বলতেছে, আমি দেখতেছি কতক্ষণ হাসতেছে, কতক্ষণ কাঁদতেছে। একটা আমি যদি মারা যাই আমার মা তো একবার হাসবে না, একবার কাঁদবে না, হয়তো উনি কাঁদবে বা ওনার মাথায় কেউ পানি দেবে বা যে কোনো একটা কিছু। কিন্তু একটা ছেলের মা কখনো, আপনার মাও যদি আপনি মারা গেলে আপনার মা কখনো একবার হাসবে না, একবার কাঁদবে না। আপনার মাও হয়তো আপনার জন্য এরকম করতে পারে। যা বলছেন খুলনা থেকে মরদেহ নিয়ে আসা অ্যাম্বুলেন্স চালক। রুগী উঠাইছি 4টায় ভাই, তারা রাস্তায় 2 জায়গা দাঁড় করাইছে, তাদের একজন দেখা করতে আসবে।
কিন্তু কেউই আসে নাই। তাদের ফোন দিছে, ফোন দেওয়ার পরে আবার বলছে গাড়ি টান দাও, টান দিছি। আবার মনে করেন নোয়াপাড়া মোড়ে এসে 1 ঘন্টার মতো দাঁড় করে রাখছি, 55 মিনিট 1 ঘন্টার মতো দাঁড় করাইছে। পরে আবার বাগেরহাট মোড়ে আইসে আবার আধা ঘন্টার মতো দাঁড় করে রাখছি। দাঁড় করে রাখার পর আবার এই জায়গায় এসে দাঁড় করে রাখছে 20 মিনিট। 20 মিনিট পরে এই জায়গাতে কাছে গাড়ি ঘুরলি দাও, ঘুরলি দিয়ে চলো মেন রাস্তার দিকে, চলো মেন রাস্তার দিকে যাইতে গেছি। এবার আমি তো আর যাবো না ভাই, কারণ আমার ভাড়ার গাড়ি, আমি চলে আইছি। এবার বলেছে ঠিক আছে তাহলে তুমি যেমন যাবা না, তোমার যাওয়া লাগবে না, তুমি ব্যাগডাল আটকায় নিয়ে চলো শ্মশান ঘাটে, চলো আমাদের শ্মশান ঘাটে নামা দিয়ে চলে আইসো। 4টায় উঠায়ে আমি এই জায়গায় নামাইছি 8টায়। সেই রুগী আমার আসতে লাগে সর্বোচ্চ মনে করেন 1 ঘন্টা, গাজী মেডিকেল থেকে এই পর্যন্ত আসতে 1 ঘন্টা লাগবে। আমি সেই জায়গায় 4টায় উঠাই 8টার সময় 8:30টার সময় জায়গায় রুগী নামাইছি ভাই। অক্সিজেন দিয়ে নিয়ে আসছো না? অক্সিজেন দিয়ে নিয়ে আইছি, অক্সিজেন ছিল 2তে। রোগীর মা কি একসাথে আইছো তোমার? রুগীর মা গাড়ির সামনে ছিল, জি রুগীর মা গাড়ির সামনে ছিল, আর তার সঙ্গে একটা পুরুষ ছিল। অন্য পুরুষ নেই, এটা বাপ। আমি সেটা জানি না সে তার বাপ নাকি, কিন্তু একটা পুরুষ। তাই তারা আমারে বলছে যে রুগী বাইসে আছে, অক্সিজেন দেওয়া লাগবে, তারা এরকম ভাবে বলছে আমারে। রোগীর মা তো ছিল, আর আমার রুগীর মাই বলছে যে রুগী বাইসে আছে, অক্সিজেন দেওয়া লাগবে। রুগীর মা নিজের মুখ দিয়ে বলছে আমারে। যত টাকা লাগে তোমার দেবে এরকম? জি বলছে তুমি গাড়ি ব্রেক করো, যত দেরি হোক সমস্যা নাই, তোমার যে কয় টাকা ভাড়া লাগে তোমার আমি দেবো, এরকম ভাবে বলে আমার নিয়ে এসেছি। মারা গেছে আমার ধারণা। নেশা পেশা করেছে কিনা আমরা জানি না, অত ইচ্ছা মতো বেরোচ্ছে, মোটরসাইকেল আছে ঢোকে। সত্যিটা বলেন, আপনি সত্যিটা বলেন। বড় ছেলে কোন জায়গায় আছে? আছে এই জায়গায় আছে, নাহলে ভিড়ের ভিতর কোয়ানে আছে, একটু আগে জ্বর সাথে ছিল, তারপরে জয় আছে। এখন কি হ্যাঁ পুরো সেন্স। সে ভাত খাইছে আমার সাথে কথা বলে, ভাই ও যখন সে অটোয় যখন হাসপাতালে তখনও সে সুস্থ হয়, ভাই নিজে উঠে যেতেছে। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপমৃত্যু মামলা ও মরদেহের ময়না তদন্ত করা হবে। পরিবারের অভিযোগ ও বন্ধুদের বক্তব্য উভয় দিক খতিয়ে দেখা হবে। রহস্যজনক এই মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এখন দেখার বিষয়, ময়নাতদন্তের পর বেরিয়ে আসে কি এটি সত্যিই দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা। তাহমিনা জেরিন, নিউজ ডেস্ক।